আসসালামু আলাইকুম। গত 16 ডিসেম্বর বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের অন্যতম, বলিষ্ঠ কণ্ঠস্বর অনেক আছে, তার মধ্যে অন্যতম একজন কণ্ঠস্বর হাসনাত আব্দুল্লাহ কিছু কথাবার্তা বলেছেন ভাষণের মধ্যে, বক্তৃতার মধ্যে তেজোদীপ্ত এবং উচিত কথাবার্তা বলেছেন, ন্যায্য কথাবার্তা বলেছেন। যদিও বয়স অনেক কম, কিন্তু তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। সে বলেছে, যদি ভারত খুনিদের আশ্রয় দেয় এবং হাদিদের উপর হামলা করে যদি নিরাপদে ভারতে চলে যায়, ভারত চলে যেতে যায় এবং ভারত যদি তাদের আশ্রয় দেয় এবং ফেরত না দেয়, বাংলাদেশের যে খুনিদের, শেখ হাসিনা খুনি এবং ওবায়দুল কাদের আর কসাই কামাল, এদের যদি বাংলাদেশে ফেরত না দেয়, তাহলে ভারতের কোনো দূতাবাস বাংলাদেশে পরিচালনা করতে দেওয়া হবে না। ন্যায্য কথাই বলেছেন। আমরাও বলে দিচ্ছি, যারা ভারতের স্বাধীনতা চায় তাদেরকে আশ্রয় দিবে। আমরা সেভেন সিস্টারকে, আমাদের যে খুনিগুলোকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে যদি হাসিনাকে ফেরত না দেয় এবং তাকে যদি বরাবর অডিও কথাবার্তার মাধ্যমে, উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে অনবরত ভারত, তাইলে এই কথাগুলো বলেছে হাসনাত আব্দুল্লাহ, তাইলে সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবে। আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহকে খুন করার জন্য অলরেডি ভারতের এক কর্নেল অজয় নামে, সে বলেছে হাসনাতকে গুলি যেন মাথায় না করে, ঘাড়ে যেন গুলি করে। এগুলো কোন ধরনের ভাষা? এটা কোন ধরনের ভাষা? এই কর্নেল, তুই কি কর্নেল নাকি তুই কি? গুলি হাসনাত আব্দুল্লাহ গায়ে পড়ে না তোর গায়ে পড়ে, এটা আল্লাহ না জানে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনি যদি আমাকে গুলি করেন, আমিও গুলি করতে না পারি, অন্তত ঢিল ছুড়বো আপনার দিকে। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সবসময় বলে আসছেন। আপনি আমাকে যদি সম্মান দেন, তাহলে আপনি আমার থেকে সম্মান পাবেন, সম্মান না দিলে সম্মান পাবেন না। টিট ফর ট্যাট, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। ভারতের পলাতক অপরাধী হাসিনা বাংলাদেশের স্থিতিশীলতা, নিরাপত্তা বিঘ্নিত করছে অনবরত এবং নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে। আর তুমি ভারত তাকে শেল্টার দিয়েছ, তাই ভারতের সেভেন সিস্টেমের যারা বিচ্ছিন্নতাকারী, যারা আন্দোলন করছে, তাদেরকে আমরা আমাদের দেশের শেল্টার দিব এবং সেভেন সিস্টারকে আমরা বিচ্ছিন্ন করে দিব। এটা হাসনাত আব্দুল্লাহ বক্তব্য। এই বক্তব্যে মোদি তথা দিল্লির মসনদকে প্রোটেকশন ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ওইখানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারত যদি এই খুনিদের না দেয়, তবে সেভেন সিস্টারকে বিচ্ছিন্নবাদী আন্দোলন, সেভেন সিস্টার যারা বিচ্ছিন্নবাদী আন্দোলন করে, তাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়ে আমরা সাহায্য করবো, সেভেন সিস্টারকে আলাদা করে দিব। এদিকে কর্নেল হাসিনুর রহমান বলেছেন, জামাত ইসলামে এবার ক্ষমতায় আসতে হবে। কর্নেল হাসিনুর রহমান বলেছেন, জামাত ইসলামকে এবার ক্ষমতায় আসতে হবে, না হলে বাংলাদেশে বহু সংকট পড়বে, বাংলাদেশ বহু সংকটের মধ্যে নিপতিত হবে। প্রথম কলকাতার মতে দিল্লি ঢাকার সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে এবং সংকট আরো বাড়ছে দিন দিন। ভারত এখন আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে। বিগত 15 বছর যখন বাংলাদেশে দিনে ভোট রাখতে করেছে একবার, আরেকবার ডামি ইলেকশন করেছে শেষবার, আরেকবার
ভোট চুরি করেছে, এই 3বার যে ভোটগুলো হয়েছে নামগ্রস্ত, এগুলা লোক দেখানো ভোট, এগুলিকে ভারত বৈধতা দিয়েছে এবং ভারত ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে। বাংলাদেশের যে নির্বাচন 15 বছর ক্ষমতায় ছিল, প্রত্যেকটা নির্বাচনের প্রেসক্রিপশন দিয়েছিল ভারত, এবং হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে দিয়েছিল। এখন ভারত বড় বড় কথা বলে আমাদেরকে নির্বাচনের প্রেসক্রিপশন দেয়। আরে বেটা, 15 বছর তোরা তো এই দেশটাকে নির্বাচন করতে দেস না, সুষ্ঠু একটা ইলেকশন করতে দেস না, এদেশের মানুষ এগুলো সব খেয়াল রেখেছে। মনে করিস ভারত তো এই কথাগুলো খেয়াল রাখেনি? খেয়াল রেখেছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার হামিদুর রহমানকে তলব করেছে দিল্লি। ঢাকাতে ইন্ডিয়া ভিসা সেন্টার ঘেরাও করা হয়েছে এবং ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। মাস্ট ইন্ডিয়া হাই কমিশন হয়েছে ঢাকাতে। হাসিনার পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছিল, এখন আবার তা তিক্ততায় পর্যবেসিত হয়েছে। বাংলাদেশের মানুষের চরম ভারত বিরোধিতা হওয়ার পেছনে কারণগুলো আমি একটু ব্যাখ্যা করি, আমি উল্লেখ করি। অনবরত সীমান্তে হত্যাকাণ্ড, সীমান্তে জোর করে ভারতীয় নাগরিকদের পুশব্যাক টু বাংলাদেশ করা, অমিত শাহ শুভেন্দু করা মন্তব্য, উল্টে ঘুষপেটিয়াকে উল্টে মারবে, অমিত শাহর এই সমস্ত মন্তব্য, এগুলো আমাদের দেশের নাগরিকরা ভালোভাবে নেয় নাই এবং ভারত বিরোধী হচ্ছে দিনের পর দিন। গদি মিডিয়া মিথ্যাচার, অনবরত মিথ্যা তথ্য প্রচার করা, বাংলাদেশ দখল করার হুমকি, পারমাণবিক বোমা মারার হুমকি, বাংলাদেশকে সাময়িকভাবে উন্নত হতে না দেওয়া ভারতের অভিলাষ। 15 বছর ফ্যাসিস্ট হাসিনাকে জাল নির্বাচন করে যে ক্ষমতায় ছিল তাকে ভারতের সমর্থন দেওয়া, ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল ভারত, এগুলো বাংলার মানুষ ভুলে নেই। চট্টগ্রাম এবং মংলা বন্দর দখল করা, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে অনুপ্রবেশ করা, হাসিনার সাথে মিলে ভারত বিডিআর হত্যাকাণ্ড করেছে। 57 জন আর্মি অফিসার মেরে ফেলেছিল, মোট 73 জন বেসামরিক নাগরিক সহ। হেফাজত হত্যাকাণ্ড করেছিল হাসিনা ভারতের সাথে মিলে। 2024 জুলাই আগস্টে 2,500 মতো ছাত্রকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 60-65 জন শিশু ছিল। 28,000-এর উপর পঙ্গুত্ব বরণ করেছে এই হাসিনার পুলিশের গুলির কারণে। হাসিনার নির্দেশ দিয়েছে এই গুলি বর্ষণ করা হয়েছে, এগুলো সব ভারতের প্রেসক্রিপশনে হাসিনা করেছে। হাসিনা এক পর্যায়ে তখন বলেছিল, ভারতকে অনুরোধ করেছিল বাংলাদেশকে আক্রমণ করার জন্য। কেমন সে প্রধানমন্ত্রী, সে নিজের দেশকে আরেকটা দেশকে আহ্বান জানিয়ে নিজের দেশকে আক্রমণ করার জন্য। সেনাবাহিনীর জন্য ভারী কোনো অস্ত্র কিনতে দেয় না এই ভারত, এয়ারফোর্সকে কোনো আধুনিক ফাইটার প্লেন কিনতে দেয় না ভারত, প্রতিবার বাধা সৃষ্টি করছে, এখনো বাধা সৃষ্টি করছে। টাইফুন বিমান, ফাইটার প্লেন কেনার জন্য উদ্যোগ নিচ্ছে ভারত, বাধা সৃষ্টি করছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বলে মনে করা, বাংলাদেশকে দখল করা এক গোপন ষড়যন্ত্র। বাংলাদেশকে সবসময় ভারত দখল করে এক গোপন ষড়যন্ত্র থাকে ভারতের। ইসকনের মতো মৌলবাদী জিগিরকে জাগিয়ে তোলা, হায়দ্রাবাদের মতো হায়দ্রাবাদকে যেভাবে গ্রাস করেছিল, বাংলাদেশকে দখল করার মাস্টার প্ল্যান করা, হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেওয়া, ভিসা বন্ধ করে দেওয়া একতরফাভাবে। চীন, পাকিস্তান, তুরস্ক এবং ইরানের সাথে সম্পর্ক করতে না দেওয়া ইত্যাদি সব জায়গাতে ভারতের দাদাগিরি দেখানো, প্রত্যেকটা ছোট প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখানো। পাকিস্তানের সাথে পারে না, আর চীনের দিকে ভয়ে চোখেও তাকায় না। বাংলাদেশ যেন কোনোভাবে উন্নত না হয় সেটা চেষ্টা করা ক্রমাগত। বাংলাদেশের ভিতরে করিডোর করার চেষ্টা। আসামের চিফ মিনিস্টার বলেছে তারা পারমাণবিক শক্তির অধিকারী। আরে ভাই, পারমাণবিক শক্তির অধিকার খালি তোরা না, তোদের থেকে বেশি পারমাণবিক বোমা আছে পাকিস্তানের কাছে। আর চীনের কথা বাদই দিলাম,
চীন একটা পরাশক্তি পর্যায়ে চলে এসছে। চীনের বর্ডারে তো গিয়ে পায়খানা প্রস্তাব একসাথে তোদের হয়ে যায় কাপড়ের চোপড়ে। বাংলাদেশের বর্ডারে এসে বাঘের গর্জন করস, পাকিস্তানের বর্ডারে গিয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করস, চীনের বর্ডারে গিয়ে মেয়ে মেয়ে করস, গিয়ে পালিত। ভারত সেই বলেছে ভারত একটি নিউক্লিয়ার পাওয়ার, আর তোর নিউক্লিয়ার পাওয়ার তুই নিয়ে রাখ, তোর ওগুলারে বাংলাদেশের মানুষ ভয় করে না, পাত্তা দেয় না। পাকিস্তান এবং চীনের কাছে তোদের চেয়ে নিউক্লিয়ার বোমা অনেক বেশি আছে। এইসব ধমকি, এই সমস্ত ধমকিতে বাঙালিরা ভয় পায় না। ধমকি দিয়ে না, পাকিস্তানের সাথে বাংলাদেশের 9 মাস তিক্ত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে অভিজ্ঞতা বাঙালিদের মধ্যে আছে। বাংলাদেশের যুদ্ধকে ভয় পায় না। তোরা বাংলাদেশ আক্রমণ করলে পাকিস্তান, চীন এবং তুরস্ক বসে থাকবে না, সেটা তোরা জানিস। মানে তোদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তোদের থেকে আলাদা হয়ে যাবে। কাশ্মীর আলাদা, জম্মু কাশ্মীর আলাদা হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। তারপর পাঞ্জাব আলাদা খালিস্তান হিসেবে ডিক্লেয়ার করবে। একটি দেশের ভালো সম্পর্ক না রাখা, তোরা কোনো একটি প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখস নাই, সব জায়গায় দাদাগিরি ফলাতে গিয়ে তোদের আজকে এই অবস্থা। আসন্ন নির্বাচন হাসিনার সাথে মিলে ভারতের আসন্ন নির্বাচন বানচাল করার প্রচেষ্টা। হাসনাত আব্দুল্লাহ একটু বলেছে, হাসনাত আব্দুল্লাহ কি কথাগুলো খারাপ বলেছে? তোরা আমাদের খুনিকে, হাসিনাকে এবং আওয়ামী লীগকে চোর বদমাইশ এখান থেকে যে টাকা লুট করে নিয়ে গেছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা, সে আওয়ামী লীগকে তোরা ওইখানে জামাই আদরে রাখছস। তোদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছিল বাংলাদেশ সরকারের সাথে, মোদীকে অ্যাডভাইস করেছে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক রাখার জন্য, ব্যক্তি হাসিনার সাথে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছে হাসিনা ইজ নাও এ ড্যাড, হাসিনা ইজ ড্যাড, এ ড্যাড হর্স হাসিনা, তাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিকই বলেছে। কথায় কথায় তোদের সুবন্ধু বাংলাদেশ দখল করে ফেলবে, 5 মিনিটের চিকেন নেক দখল করে ফেলবে, ফেনী করিডোর ভাগ করে দিবে, চট্টগ্রাম নিয়ে যাবে, তখন আমাদের গায়ে জ্বলা ধরে না। আর তোদের হাসনাত আব্দুল্লাহ একটা বলেছে, হাসনাত আব্দুল্লাহ কি খারাপ বলেছে? সত্য কথাই বলেছে। তখন তোদের গায়ে, তোদের দিল্লি পর্যন্ত নড়াচড়া দিয়ে উঠলি তোরা। আমাদের কোনো মতানৈক্য নাই। এভাবে উত্তেজিত হয়ে বক্তব্য দিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় এসেছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। জুলাই বিপ্লবের জীবন বাজি রেখে যারা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন ওসমান হাদি তাদের মধ্যে অন্যতম। কিন্তু তিনি উঠে এসেছিলেন ঝালকাঠি থেকে। জেলার নলছিটি উপজেলায় এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামের সন্তান ওসমান হাদি। তিনি ঝালকাঠির NS মাদ্রাসা থেকে আলিম পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি গণতান্ত্রিক ও বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত হন। আওয়ামী লীগ শাসন আমলে স্বৈরাচার বিরোধী নানা প্ল্যাটফর্মে যুক্ত হন শরীফ ওসমান বিন হাদি। পরে শেখ হাসিনা সরকারের পতনের এক দফার আন্দোলনেও হাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইনকিলাব মঞ্চকে সামনে নিয়ে আসেন ওসমান হাদি। রাজনীতিতে তার বিভিন্ন আন্দোলন ছিল ইনকিলাব মঞ্চকে কেন্দ্র করে। এক পর্যায়ে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার। এর মধ্যে হাদি বিভিন্ন টক শো, সভা, সেমিনার ও সমাবেশে অংশগ্রহণ করেন। সেখানে তার জাতীয়তাবাদী ও জ্বালাময়ী নানা বক্তব্য দেশবাসীর নজর কাড়ে। আমি চাই করি ভাই যখন চাই মনটা করি, শত্রুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। সম্প্রতি ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। সাধারণ মানুষের আর্থিক সহায়তা বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তার নির্বাচন খরচ যোগাতে দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় উসমান বিন হাদিকে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় গুলি করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে পেছন দিক থেকে দুই ব্যক্তি এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে উসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাকে দেখতে যান। ওসমান হাদিকে গুলির ঘটনা এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। সেই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। অবশেষে 15 ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুপুর 1:55 দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাই যোদ্ধা। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার প্রসঙ্গে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। হাদির উপর সম্প্রতি যে হামলা হয়েছে তা শুধু ব্যক্তির উপর নয়, এটি দেশের অস্তিত্বের উপর আঘাত। 17 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইংসের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। তিনি জানিয়েছেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাক্রিশান শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান। 17 ডিসেম্বর রাতেই ভিভিয়ান বালাক্রিশান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে জানান। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দেয় ইনকিলাব মঞ্চ। ওই রাতেই সংগঠনটি বিবৃতিতে জানায়, ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, কিন্তু তার মৃত্যুর যে সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়। বিবৃতিতে আরো বলা হয়, পরিবারের পক্ষ থেকে ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় উপদেষ্টা মণ্ডলী, সদস্য যারা আছেন, প্রিয় শারমিন আপা, ফরিদা আপা, সাইদুল ভাই, রিপন ভাই, আয়োজকবৃন্দ এবং আমাদের জুলাইয়ের কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটা বিখ্যাত রোমান্টিক গান আছে, গানটা তো আপনারা অবশ্যই জানেন সবাই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। জুলাইয়ের কর্মীরা, জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুব তারা, যারা গত বছর এবং গত 16-17 বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল, আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল, মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল, যে নামই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না। আপনি আওয়ামী লীগ নামে আসেন, আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন, আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন, আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে, তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকেও বুঝতে হবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাই রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য
দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে, হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মদ দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যম গুলো কারা? গত 16 বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, 1 বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি? আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া, না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা? আজকের প্রায়োরিটিটা কি? দেখেন, এক্সাম্পল দেয় ইতিহাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধে জিতলো, সেই উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে 45 সালে তিনি হেরে গেলেন। তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো, যার নেতৃত্বে দেশ জিতলো, সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন? 45 সালে ব্রিটিশ হিস্ট্রিতে লেবার পার্টি ফর দ্য ফার্স্ট টাইম ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসছে। কি কারণ ছিল? তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস, আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আরেকটা জায়গা। তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে, গত বছরের যে লড়াইটা আমার ছিল, সেই লড়াইটা 25-এ ভিন্নভাবে করতে হবে। কারণ যে যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য। যেটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, যেটাকে বলছি দায় ও দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা। তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে, কিভাবে হবে, সেই বাংলাদেশ 2টা দেখতে কিরকম হবে, সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে, আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্থ করতে হবে। এবং এটার প্রথম কাজ হচ্ছে, যেটা শুরু হবে, সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা, চিনতে পারা। এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়ার শর্ত, যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা, শত্রুকে চেনেন কিনা। কোন রাষ্ট্র দিনরাত এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছোবল মারার চেষ্টা করছে, আখান ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে, আমার জল, আমার স্থল, আমার আকাশ, আমার পানি, আমার নদী, আমার পরিবেশ, সবকিছুকে দিন রাতে খেয়ে ফেলছে। প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যস্রোত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে। সেই শত্রুটাকে, যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে, সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে, আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে, আমার ব্যবসা নিয়ে যাচ্ছে, গার্মেন্টসের ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে, সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শর্ত। এবং শর্তটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই। এবং শুধু ভারত না, ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে, কারা কারা প্রত্যেক দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে, ভারতের পক্ষে কথা বলে, ভারতের বুদ্ধিজীবিতা করে, দিল্লির গোলামি শেখায়, দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায়। এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে, এই বয়ানটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে। এবং দেখেন, প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয়ক করতেছে। তদবির করতেছে কে? সমন্বয়ক করতেছে।
অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে, বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি, এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে, এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে, যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে, যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে গত 53 বছরের রাজনীতিতে নাটক, সিনেমা, গল্প, গান, ফিল্ম, ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে। যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকেই জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে, তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে, তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের, মৌলবাদীদের উত্থান ঘটছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান। এই চক্রান্ত আমরা 2001 থেকে বারবার দেখেছি। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে। তাই আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা, কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে। অতএব সেই বাংলাদেশটা কোথায়? সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণীদেরকে, যারা শহীদ পরিবার, আহত পরিবার আছেন, আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শর্ত হচ্ছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দিল্লির সম্পর্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ও ভারত বিরোধী মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ ধরনের বক্তব্যের জবাবে ভারত চুপ থাকবে না। হাসনাতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও বিপজ্জনক আখ্যা দিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী। দ্য হিন্দুকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত বা বিচ্ছিন্ন করার ধারণা সম্পূর্ণ অবাস্তব ও উস্কানিমূলক। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে সেই প্রশ্ন তোলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের শত্রুতামূলক বক্তব্য চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে উপযুক্ত জবাব দেওয়া হবে। 7 রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টির সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকায় এই বক্তব্য নতুন করে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। এর আগে সোমবার রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করছে না, বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ তোলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় তাহলে প্রতিরোধের আগুন সীমান্ত পেরিয়ে ওপারে ছড়িয়ে পড়বে। এমনকি তিনি ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এদেশে আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বক্তব্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে দেয়া এসব হুমকি দ্রুতই দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না,
যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিতে। এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় বীরের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনাদের জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে সেটির অপেক্ষা দেখলাম। ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত, কারা তাকে নিয়োগ করেছে? এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খুঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় মুক্তিকামী সংগ্রামী জনতা, আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে, তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে, যারা টকশিজীবী নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে, যারা নাট্যকর্মী পরিচয়ে, যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে, এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে ৫টা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের ৫টা এইসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। টকশিজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকশিজীবীরা, আপনাদের তাদের এই ফ্যাসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না। আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই, আপনাদের দুইজনকেই বলি, ক্ষমতার লোভে অন্ধ হইলেন না। আজকে যদি আমার বুকে গুলি লাগে, আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এসে বক্তৃতা দিবেন, তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবেন। অনেক দল রয়েছে, যেহেতু আরপি সংশোধন হয়েছে, এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। এগুলো দিয়ে জাতীয় ঐক্য হয় না। এইসব জাতীয় ঐক্য এগুলো মেকি। আমাদের
হাদি ভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক, সেটা আমরা চাইনি। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরোধ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে এক দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। পালিয়ে যেতে বাধ্য করা কোনো প্যাসিভ কথা বলা যাবে না, যার নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এবার বন্ধুরা, ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।